This ends now. We'll be ready. গাইস কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা একটা খুবই ইন্টারেস্টিং ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার সিনেমা সম্পর্কে জানতে চলেছি। তো ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার সিনেমা মূলত বলা হয় যেসব সিনেমাতে মনে করো তোমার জাদু রয়েছে বা মনে করো কাল্পনিক জিনিস রয়েছে, সেগুলো সাধারণত ফ্যান্টাসি সিনেমার ক্যাটাগরিতে পড়ে, যেমন চাইনিজ যে মিথোলজিক্যাল সিনেমাগুলো হয়ে থাকে। তো আজকের এই সিনেমাটাও অনেকটা চাইনিজ যে তোমার নাম করা মিথোলজিক্যাল যে ডেমন টেমনের সিনেমা হয়ে থাকে, অনেকটা সেরকম। তো যাই হোক, এই সিনেমার নাম হচ্ছে ডানজেন অ্যান্ড ড্রাগনস, অনর এবং থিভস। তো ইন্ট্রোতে দেখে বুঝতে পেরেছো খুবই ইন্টারেস্টিং, এবং বর্তমানে সোশ্যাল মিডিয়াতে কিন্তু এটার অনেক ক্লিপও ভাইরাল রয়েছে। তো এই সিনেমার মূল কাহিনীটা আসলে কেমন, একজন লোক তার মৃত স্ত্রীকে বাঁচাতে চায়, আর পৃথিবীকে দেখানো হয়েছে এমন একটা জগৎ যেখানে শুধুমাত্র আমরা যে মানুষ বসবাস করি তা নয়, আরো অনেক ধরনের ক্রিয়েচার রয়েছে, প্লাস অনেক জাদুকরী জিনিস রয়েছে, অনেকটা তোমার হ্যারি পটারের মতোই, কিন্তু হ্যারি পটারের চেয়ে বড় লেভেলের। তো এইখানে আমরা দেখবো হচ্ছে সে একটা সিসকে চোর, এবং তার সাথে সঙ্গী হিসেবে রয়েছে একটা খুদে জাদুকর, একটা মহিলা যোদ্ধা এবং একটা রূপ পরিবর্তনকারী মেয়ে, এবং তারা চারজন মিলে একটা মিশনে বের হয়, এবং ওই মিশনে তারা অনেক বড় বড় সমস্যার সম্মুখীন হয়, আর সে নিয়ে এই অ্যাডভেঞ্চারের কাহিনী চলে যাবে। তো চলো ছোট্ট একটা ব্রেক নিয়ে আমরা IMDb'র 10-এ 7.2 রেটিং পাওয়া এই সিনেমাটা সম্পর্কে খুবই সংক্ষেপে জেনে আসি। স্বাগতম প্রিয় বন্ধুরা, তোমরা কি একঘেয়েমিতে ভুগছো? তাহলে মজা পাওয়ার জন্য আজকের বিষয়টি একদম উপযুক্ত তোমাদের জন্য। এখানে তোমরা বিভিন্ন খেলার ফলাফল জানতে পারবে, খেলা সরাসরি দেখতে পারবে, এবং ভবিষ্যৎবাণী করার মতো মজার একটি অংশও রয়েছে, যেখানে তুমি অনুমান করতে পারো কোন দল জিতবে, কতটা ব্যবধানে ইত্যাদি। এতে রয়েছে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ, বিলাসবহুল গাড়ি, নামি মোবাইল ফোন, কম্পিউটার এবং আরো অনেক কিছু। এটি এমন একটি বিশ্বস্ত জায়গা যেটি PSG এর মতো আন্তর্জাতিক খেলার দলের পৃষ্ঠপোষকতা পেয়েছে, তাই এতে কোনো সন্দেহের সুযোগ নেই। নতুন কিছু খেলার সংযোজন হয়েছে, যেমন দ্রুতগতির চ্যালেঞ্জ খেলা ও মুরগির পথ চলা খেলা, যেখানে সহজেই খেলে আনন্দ নেওয়া যায়। আর হ্যাঁ, যদি তুমি আমাদের প্রচারমূলক সংকেত ব্যবহার করে নিবন্ধন করো, তাহলে পেতে পারো 12,000 টাকা পর্যন্ত পুরস্কার একদম বিনামূল্যে। সঙ্গে থাকবে প্রথম জমাই অর্থের পর বিনামূল্যে ঘূর্ণনের সুযোগও। অর্থ গ্রহণ ও প্রেরণ করা যাবে খুব সহজভাবে, নগদ, বিকাশ, রকেট, ব্যাংক হিসাব সহ আরো অনেক মাধ্যমে। তাই আর দেরি না করে উপরে থাকা স্থায়ী মন্তব্যে ক্লিক করো, সেখানে নিবন্ধনের প্রক্রিয়া রয়েছে। শুধু আমাদের প্রচার সংকেতটি ব্যবহার করলেই তুমি বোনাস পেয়ে যেতে পারো। তো ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে আসলাম। তো সিনেমার শুরুতে আমাদেরকে দেখানো হয় নাম না জানা একটা ভয়ঙ্কর কয়েদি, যাকে পৃথিবীর সবচেয়ে দুর্গম একটা জেলে বন্দী করে রাখা হয়েছে। আর এই জেলখানে আমরা আরো আজগবি অনেক প্রাণীদের দেখতে পাই, আর তাদের মধ্যে এরাও দুজন, আর এর নাম হচ্ছে হলগা। এবং দেখে চিনতেই পারছো ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের খুব পপুলার ফেস। তো সব সিনেমাতে এই মহিলাকে কিন্তু মর্দাই দেখানো হয়, এই সিনেমাও ব্যতিক্রম নয়। সে মেয়ে হলেও 8-10টা পুরুষকে একাই মনে করে হ্যান্ডেল করতে পারে। তো এইখানে দেখা যায় সামান্য কথার তারতম্যের কারণে সে একাই একটা দানবকে মেরে ফেলে। আর এই যে এর নাম হচ্ছে অ্যাডগেন, বাট তাকে আমরা অ্যাডি বলে ডাকবো। তো যাই হোক, পরের দিন ওদের দুজনকে বিচারের মুখোমুখি করা হয়, আর তাদের অপরাধটা ছিল হচ্ছে তারা মন্দিরের লুকানো সম্পদ চুরি করতে গিয়েছিল। কিন্তু অ্যাডি খুবই শান্তভাবে কথা বলছে, তাকে দেখে মনে হচ্ছে সে কোনো একটা কিছুর জন্য অপেক্ষা করছে। মানে তারা মূলত এখান থেকে পালানোর প্ল্যান অলরেডি করে রেখেছিল, ওই তারা জাস্ট যোগ্য সময়ের অপেক্ষা করছে। তো যাই হোক, তখন বিচারকগণ এডির কাছে জিজ্ঞাসা করে যে তোমার অপরাধ কি, কেন তুমি জেলে ছিলে? তো অ্যাডি তখন বলতে শুরু করে, আমি প্রথম থেকে এরকম চুরির সাথে জড়িত ছিলাম না। আমি মূলত সরকারের জন্য একটা গোপন সংগঠনের সাথে মিলে একত্রিত হয়ে গোয়েন্দাদের তথ্য সরবরাহ করতাম, এবং সেই তথ্যের উপর ভিত্তি করে সরকার তাদের উপর অ্যাকশন নিত। কিন্তু একদিন আমি যখন কাজ থেকে বাড়ি ফিরি, তখন খেয়াল করি যে একদল রেড উইজার্ড আমার বাড়ি থেকে বের হচ্ছে। আর রেড উইজার্ডরা হচ্ছে এই সিনেমার ভিলেন গোষ্ঠী, যারা মানুষের মতো দেখতে, বাট ওদের জাদুর পাওয়ার রয়েছে। তো এটা দেখে আমি বুঝতে পারি আমার বাড়িতে কোনো ঝামেলা হয়েছে। আর এইখানে যে রেড উইজার্ড, তারা কিন্তু খুবই শক্তিশালী এবং সংগঠিত। তাদের এমন একটা সংগঠন, তাদের কাজে হচ্ছে জাদুবিদ্যা ব্যবহার করে পৃথিবীতে ক্ষমতা অর্জন এবং পুরো পৃথিবীতে তাদের ক্ষমতাকে বিস্তার করা। এবং তারা মূলত 4টি উদ্দেশ্য নিয়ে কাজ করে থাকে। প্রথমটা হচ্ছে নেক্রোম্যান্সি, মানে মৃত মানুষদের পুনর্জীবিত করা, এবং এরপর তাদের দিয়ে সেনাবাহিনী তৈরি করা। তারপর হচ্ছে ডেমোনোলজি, আর এই পদ্ধতিতে তারা দানব জাতি বা শয়তানের সহায়তা নিয়ে কঠিন কঠিন কাজগুলো সমাধান করত। আর আরেকটা তাদের উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে
রাজনৈতিক ষড়যন্ত্র। তারা ভিন্ন ভিন্ন গোষ্ঠীর মধ্যে মানে বিভাদ সৃষ্টি করতো, ডিভাইড অ্যান্ড রুল গেম খেলতো, যেমনটা ব্রিটিশরা খেলতো, এবং একজনের সাথে আরেকজনের ঝামেলা বাঁচিয়ে দিয়ে তারা করতো কি তাদের স্বার্থ উদ্ধার করে নিত। আর চতুর্থ নাম্বার যে জিনিসটা ছিল সেটা হচ্ছে তারা সরাসরি শয়তানের উপাসনা করত এবং তারা তাদের জাদুকে আরো উন্নত পর্যায়ে নিতে চাইতো যাতে তারা শত্রুদের পরাস্ত করতে পারে। তো এডি মূলত ওদের এই সংগঠনের বিরুদ্ধে সরকারকে অভিযোগ দিয়েছিল, আর এ কারণেই ওরা মূলত এডির পরিবারের উপর হামলা করে। তো ওইখানে দেখা যায় তাদের আক্রমণের শিকার হয়ে এডির স্ত্রী মারা গিয়েছে, কিন্তু ছোট বাচ্চাটা কোনো রকমে বেঁচে ছিল। তো সে একটা মহাবিপদে পড়ে যায়, মা ছাড়া এত ছোট সন্তান পালবে কিভাবে। কিন্তু এরই মধ্যে ঘটনাচক্রে তার হলগার সাথে পরিচয় হয়। আসলে কিছুদিন আগে তারও ডিভোর্স হয়েছে, তো এডি ওর ব্যাপারটাও বুঝতে পারে ওর একটা থাকার জায়গা দরকার। আবার হলগাও বুঝতে পারে যে এডি এই বাচ্চাটাকে নিয়ে অনেক সমস্যায় রয়েছে। তো তারা করে কি একসাথে থাকতে শুরু করে, বাট ওদের মধ্যে কোনো প্রেমের সম্পর্ক নেই, অনেকটা আপন ভাই বোনের মতো সম্পর্ক। তো এরপর হলগা আসার পরে সংসার চালানোর উদ্দেশ্যে এডি করে কি তার আগের পেশা ছেড়ে দিয়ে, যে পেশার জন্য সে তার পরিবার হারিয়েছে এবং সরকারও তাকে কোনো সহায়তা করেনি, তো সে আগে সে নিজে একটা চুরির টিম গঠন করে। আর তার টিমে সে একটা জাদুকরকে নেয়, একটা বাচ্চা জাদুকর যার নাম হচ্ছে সাইমন। এবং প্রত্যেকটা চুরির মিশনেই তারা তিনজন থাকতো, আই মিন এডি, হলগা এবং সাইমন, এবং সবারই কম বেশি ভূমিকা থাকতো। তো এভাবেই তাদের দিন চলে যাচ্ছিল। আর এরপর হঠাৎ একদিন একটা জাদুকর মহিলার সাথে তাদের পরিচয় হয়, আর তারপরে সবকিছু ওলট পালট হয়ে যায়। আর ওই জাদুকর মহিলার নাম হচ্ছে সোফিনা। তো ওই সোফিনা ওদেরকে একটা দ্বীপের ম্যাপ দেখিয়ে বলে যে এখানে অনেক মূল্যবান জিনিস রয়েছে। তো প্রথমে আমরা রাজি হই না, কিন্তু তখন সোফিনা আমাদেরকে অফার করে তুমি যদি এই চুরির কাজে আমাকে সাহায্য করো তাহলে ওখানে একটা লকেট রয়েছে, যেটা নেক্রোম্যান্সি লকেট, সেটা দিয়ে তোমার স্ত্রীকে আবার জীবিত করা যাবে। তো প্রথমে এটি রাজি না হলেও যখন শুনে যে তার স্ত্রীকে আবার জীবিত করা যাবে তখন সে রাজি হয়ে যায়। আবার সোফিনাও কিন্তু একটা ডাইনি, অনেক বড় মাপের জাদুকর, কিন্তু সে ওইখানে ঢুকতে পারতো না একটা কারণেই, ওই ভোল্টের দরজা একমাত্র হারবার জনগোষ্ঠীর যে লোক রয়েছে তারা ছাড়া কেউ খুলতে পারবে না। আর ওই হারবার জনগোষ্ঠীর একমাত্র সদস্য হচ্ছে এডি। মানে এখানে অনেকেই মানুষের মতো দেখতে মনে হচ্ছে, বাট এখানে সবাই কিন্তু মানুষ না। এডি আর হলগা শুধুমাত্র পিওর মানুষ, তবে এর মধ্যেও ওদের বংশগত ভাগ রয়েছে। তো যাই হোক, শেষ পর্যন্ত এডি করে কি সোফিনার কথায় রাজি হয় এবং সবাইকে নিয়ে ওই দ্বীপে চলে আসে। আর তারপর দরজা খুলে ভেতরে যাওয়ার পরে তারা দেখতে পায় অনেক স্বর্ণমর্ণ রয়েছে, সবাই যার যার মতো চুরি করতে থাকে। কিন্তু এডি যখনই ওই লকেটটাতে হাত দেয় আশেপাশে আগুন জ্বলে ওঠে, মানে ওটার সিকিউরিটি সিস্টেম অ্যালার্ট হয়ে যায় এবং সেখানকার পাহারাদার চলে আসে। আর তখন সোফিনা করে কি তার জাদু দিয়ে সবাইকে ফ্রিজ করে দেয়, এবং এই জাদুটা এতটাই মারাত্মক ছিল যে আগুন পর্যন্ত জমে যায়, এবং এই জাদুতে হলগা এবং এডি দুজনেই আটকে যায়। আর এখানে উল্লেখ্য এডির সাথে কিন্তু এডির আরেকটা তোমার অ্যাসিস্ট্যান্ট চোর ছিল যার নাম হচ্ছে ফোর্স, মানে এই বৃদ্ধ লোকটি, মাঝবয়সী লোকটি, সরি। তো এডি করে কি ফ্রিজ হওয়ার আগে কোনো মতে তার ওই লকেটটা যেটা তার স্ত্রীকে বাঁচানোর জন্য দরকার সেটা ওই ফোর্সকে দিয়ে দিতে সমর্থ হয় এবং বলে তুই এটা খেয়াল রাখিস। আর এরপর সে ফ্রিজ হয়ে যায়। আবার এই ফাঁকে সোফিনা করে কি সবাইকে ফ্রিজ করে দিয়ে তার যে জিনিসটা দরকার ছিল, একটা সিঙ্গা, জাদুর সিঙ্গা, সেটা নিয়ে সে চলে যায়। তার আসলে এখানকার সম্পদের প্রতি কোনো লালসাই ছিল না, এবং সে এখানে কি করলো, এডিদের ইউজ করে তার কাজ কমপ্লিট করে এখান থেকে চলে গেল। তো সোফিনারা তো চলে গিয়েছে, কিন্তু এডিরা তো ওখানে ফ্রিজ হয়েছিল। তো এই জন্য ওরা ধরা পড়ে যায় এবং ওদের দুজনকে মানে হলগা আর এডিকে 20 বছরের সাজা দেওয়া হয়। আর এই কারণেই তাদের দুজনকে বিচারের মুখোমুখি করা হয়েছে। তো এডি এই কথা বলার পরে একটা ঈগল মানবের আগমন ঘটে, আর এ হচ্ছে এডির পক্ষের উকিল। তো ওদের যে প্ল্যান ছিল, ওরা করে কি উকিলকে ধরে হলগাকে নিয়ে জানালা ভেঙে নিচে লাফ দেয়। আর এই জানালা ভেঙে লাফানোর কাজটা তারা আগেই করতে পারতো, কিন্তু ঈগল তো উঠতে পারে, তো সেই সুযোগটা ওরা কাজে লাগিয়েছে, এজন্যই ওরা উকিলের অপেক্ষায় ছিল। তো যাক, শেষ পর্যন্ত তারা নিরাপদে ল্যান্ড করতে পারে এবং সেখান থেকে পালিয়ে মাঝ রাস্তায় দুটো ঘোড়া চুরি করে এডি করে কি তার সন্তানের খোঁজ করতে থাকে। তো তারা কয়েক বছর পরে তাদের রাজ্যে যখন পৌঁছায় তারা জানতে পারে ফোর্স মানে তার চামচা তাদের রাজ্যের রাজা নির্বাচিত হয়েছে। তো এডির কাছে তো ব্যাপারটা খুবই আজগুবি লাগে এবং অবাস্তব লাগে, কিন্তু এসবে তার কোনো লেনাদেনা নেই, সে তার মেয়েকে ফিরে পেলেই হলো। কিন্তু এরপর ওরা যখন ফোর্সের সাথে দেখা করতে যায় ওদের ধারণাই পাল্টে যায়। দেখা যায় যে আগে চামচা ছিল সে ক্ষমতা পেয়ে তার আসল চরিত্র বেরিয়ে এসেছে, যে সে কত চতুর এবং কত লোভী। এই জন্য আমি একটা কথা বারবার বলি, তোমার আশেপাশের যে ভালো মানুষগুলো রয়েছে তারা যখন ক্ষমতার টাকার মালিক হবে তখন তার আসল চরিত্র তুমি দেখতে পাবে। তো যাই হোক, ফোর্স তো প্রথম দিকে এডি আর হলগার চামচা ছিল, কিন্তু পরেও সোফিনের সাথে হাত মিলিয়ে ওই সমস্ত জাদু ক্ষমতা দিয়ে ওই মন্দির থেকে স্বর্ণমর্ণ এনে ধনী হয় এবং তারপর রাজাকে সরিয়ে রাজ্যের ক্ষমতা দখল করে। এমনকি বর্তমানে এডির মেয়েকেও তার নিজের অধীনে রেখেছে, যাতে সে জনগণের সামনে নিজেকে একটা মহান মানবতার প্রতীক হিসেবে রাখতে পারে, যে অন্যের সন্তানকে আমি লালন পালন করছি। তো এরপর এডিরা আরো অবাক হয় যখন জানতে পারে যে ফোর্স আর সোফিনার আগে থেকেই এই প্ল্যান ছিল যে এডিকে দিয়ে ওই দ্বীপের গুপ্তধন চুরি করতে যাবে এবং তারপর ওদেরকে ফাঁসি দিয়ে আসবে যাতে ওরা আর ফিরে না আসতে পারে। তবে এত কিছু জানার পরও এডি শান্ত হয়ে যায়, কারণ ফোর্সের কাছে এখন ওই নেক্রোম্যান্সির লকেট এবং তার মেয়ে রয়েছে। তো সে তার মেয়ের সহ লকেট ফেরত চাইলে সোফিনা তো ডাইরেক্ট রাজি হয় না, ফোর্সও রাজি হয় না, এবং সোফিনা এর
এরপর ওদের দুজনের ওপর জাদু করে ওদেরকে অ্যাটাক করে এবং ওদের গর্দান কাটার আদেশ দিয়ে দেওয়া হয়। কিন্তু হলগা তো এখানে রয়েছে ভাই, ও তো অনেক শক্তিশালী। তো এখানে দেখা যায় হলগা একাই সবকটা গার্ডকে মেরে ওদের গর্দান দিয়ে ফুটবল খেলা শুরু করে দেয়। আর এইদিকে আমরা দেখি এডি তার হাতের বাঁধন খোলা নিয়ে ব্যস্ত, কিন্তু হলগা দেখা যাচ্ছে ও পাশে সবগুলোকে পিটিয়ে একবারে লেটাফেটা করে দিয়েছে। আর এরপর সেখান থেকে তারা পালিয়ে ওই খুদে জাদুকরকে খুঁজতে থাকে, মানে সাইমনকে। কিন্তু আমরা দেখতে পাই বর্তমানে সাইমন বিভিন্ন জায়গায় ঘুরে ছোটখাটো জাদুর ম্যাজিক দেখাতো, মানে ম্যাজিক দেখে ইনকাম করতো। কিন্তু ম্যাজিক তো নামে, আসল পেশা তো চুরি। মানে ওরা এত ভালো ভালো জাদু দেখেও মানুষ কিন্তু পয়সা কম দিত। তো এমন একটা সিস্টেম করতো, জাদুদের সবাইকে ম্যানিপুলেট করে তারপর কৌশলে তাদের কাছে যত স্বর্ণ অলংকার বা দামি জিনিস রয়েছে সেগুলো হাতে নিয়ে ওই এলাকা থেকে পালিয়ে যেত। তো একদিনও যখন এইসব চুরি করছিল, এই টেকনিকটা কাজে লাগাচ্ছিল, তখনই এডি আসে এবং সাইমনের মনোযোগ সরে যায় এবং উপস্থিত জনতা দেখতে পায় যে ওদের মূল্যবান জিনিসগুলো চুরি হচ্ছে। তো সবাই বুঝতে পারে এটা একটা চোর এবং ওর উপর আক্রমণ করে বসে। আর সাইমন তখন তার জীবন বাঁচাতে তার জাদুর ব্যবহার করে এবং সেখানকার যে গ্র্যাভিটি রয়েছে সেটা উল্টে দেয়। কিন্তু এখানে লক্ষ্য সাইমনের যে গোষ্ঠী বা বংশ, তারা জাদুকরের বংশ। কিন্তু সাইমন বংশগতভাবে অনেক জাদুর ক্ষমতা পেয়েছে, কিন্তু কোনটাকে কোন সময় কিভাবে ইউজ করতে হয় সেই কন্ট্রোলটার পুরোপুরি ছিলই না ওর কাছে। তো পরিস্থিতি সামলাতেও পারে কি আরেকটা জাদুর আশ্রয় নেয়। আর এইবারও ও ভাগ্যক্রমে হলগার কোলে এসে পড়ে এবং বেঁচে যায় সাইমন। তো যাই হোক, এডি এবং ওদের টিম এতদিন যে সম্পদগুলো জমিয়েছিল তার সবকিছু তো ফোর্স নিয়ে গিয়েছে এবং ভাগ্যের জোরে তারা বেঁচে ফিরতে পেরেছে ঠিকই, কিন্তু এখনো তারা ভবঘুরে, তাদের কিছুই নেই। তো এখানে ওরা একটা প্ল্যান করে, যেভাবেই হোক প্রথমে এডির মেয়েকে এবং তারপর ওই ন্যাক্রোমেন্সি লকেটটা তারা উদ্ধার করবে, তারপর হচ্ছে ফোর্সদের সাথে ফাইট করবে। কিন্তু সেটা কিভাবে করবে, আর এর জন্য তাদের একটা টিম তৈরি করতে হবে। তো সাইমন তখন বলে, আমি একজনকে চিনি যে আমাদের হেল্প করতে পারে। তো সাইমনের কথা মতো সবাই করে কি তার সাথে দেখা করতে যায় এবং এরপর ওর জাদুর কারিশমারা দেখে, মানে ও রূপ চেঞ্জ করতে পারে, একবার ইন্দুর, বিলাই, কুত্তা, যা ইচ্ছে তাই হতে পারে, কিন্তু রাজনীতিবিদ হতে পারে না। তো যাই হোক, ওই রাজপ্রাসাদে ঢোকার জন্য ওদের একটা বহুরূপী জিনিস দরকার, যাতে ও পছন্দ মতো ওর আকার পাল্টিয়ে রাজপ্রাসাদে ঢুকতে পারে। আর এই যে মেয়েটা যার নাম হচ্ছে ডোরিক, ওদের কিন্তু একটা জনগোষ্ঠী রয়েছে এবং ওদের জনগোষ্ঠীর সবারই একই ক্ষমতা, ওরা রূপ চেঞ্জ করতে পারে। কিন্তু ওরা আইডির জন্য কেন কাজ করবে? তো অ্যাকচুয়ালি হয়েছে কি, ফোর্স রাজ ক্ষমতা নেওয়ার পরে সে ক্ষমতার লোভে ওদের এখানে যত গাছ ছিল, মানে ও যে বনে জঙ্গল ওরা বসবাস করতো, সেগুলো সব ধ্বংস করে দিয়েছে এবং ওদেরকে উৎখাত করে দিচ্ছিল, মানে রোহিঙ্গাদের মতো। তো এই কারণে ওদের ভেতরে প্রতিশোধের আগুন জ্বলছে এবং ওরও সাহায্য দরকার, একটা টিম দরকার এই ফোর্সকে শেষ করার জন্য। তো সবার টার্গেট যেহেতু মিলে গিয়েছে, এজন্য তারা এখন একটা টিম হয়ে যায়। আবার এই দিকেও সফিনা করে কি, তার যে গুরু, সরাসরি লুসিফার বা শয়তানের সাথে পরামর্শ নেয় এবং সফিনা বলছিল যে আমার দ্রুত একটা কিছু দরকার, এবং সফিনা মূলত ফোর্সকে চালাতো। তো সফিনার কথা মতো ফোর্স করে কি, রাজ্যে যত প্রভাবশালী ব্যক্তি ছিল তাদেরকে নিয়ে আলোচনায় বসে এবং আমরা দেখতে পাই তারা রাজ্যের সবচেয়ে গোপন একটা সিন্ধুকের সামনে কথা বলছে। আর আগামী কিছুদিনের মধ্যে তারা একটা বিশাল গেমের আয়োজন করবে, দূর দূরান্ত থেকে বিভিন্ন সম্পদশালী মানুষ, মানে পৃথিবীর বিভিন্ন ধনী ধনী ব্যক্তিরা এখানে আসবে এবং এখানে একটা জুয়া খেলার আয়োজন করা হবে, মানে মনস্টারদের ফাইট হবে এবং তারা বেটিং করবে। তবে তাদের যে গেস্ট থাকবে বা মেহমান থাকবে, তাদের টাকা পয়সা নিরাপত্তার জন্য তারা এই সিন্ধুকটা ব্যবহার করবে, যেটা অত্যন্ত কঠোর নিরাপত্তার মাধ্যমে তৈরি করা হয়েছে। কিন্তু ওখানে আমরা দেখতে পাই একটা মাছি ওদের কথাগুলো শুনছে। আর আমরা জানি সফিনা কিন্তু নিজে অনেক বড় ডাইনি জাদুকর। তো এই মাছি দেখেই সে চিনতে পারে এবং চিৎকার করে বলে ওঠে যে এটা কোনো সাধারণ মাছি নয় এবং অ্যাটাক করতে বলে। মানে এখানে ডোরিক রূপ পাল্টে এসেছিল সিন্ধুকের খোঁজ করতে এবং সে বুঝতে পেরেছে কোথায় সিন্ধুক রয়েছে, কোথায় নেক্রোমেন্সি লকেট রয়েছে, সে তো ওদের প্ল্যানও জানতে পেরেছে। তো এরপর সে করে কি, ইঁদুর হয়, তারপর বাজ পাখি হয়, কিন্তু ওরা ওর পিছু ছাড়েনি। আর এরপর উঠতে উঠতে একটা পতাকায় ধাক্কা লাগে এবং চুল্লির ভেতর দিয়েও একটা ঘরে এসে পড়ে এবং তারপর মানুষের রূপে ফিরে এসে কাপড় দেওয়ার মাথার যে শিং বা তোমার কান রয়েছে সেটা ঢেকে ও পালাতে শুরু করে। কিন্তু দুর্ভাগ্যক্রমে আবার ওপরে যায় সখিনার সামনে, কিন্তু এইবার সে হরিণ হয়ে দৌড়াতে শুরু করে। কিন্তু আমি হলে এখানে সিংহ হয়ে দৌড়াতাম, যাতে মনে করো সবাই ভয় পায়, বা চিতাবাঘ হয়ে দৌড়াতাম। তো যাই হোক, বেশ খানিক দৌড়ানোর পরে কোনো মতে দরজার বাইরে চলে আসে ডোরিক। তো এর ফলে কি হয়, ডোরিক তো বেঁচে যায়, কিন্তু সফিনার অনেক রাগ হয়ে যায় এবং সে নিজে যে ধরতে পারলো না সেই রাগটা তার যে সাধারণ সৈন্য রয়েছে, যারা সাধারণ মানুষ, তাদের উপর দোষ দিয়ে দেয় এবং তার যে ডান হাত রয়েছে থিয়ন, তাকে দিয়ে ওদের সবাইকে নগদ মেরে ফেলে, চিন্তা করো। আর এই দিকে ডোরিক তো ওই সিন্ধুকের খবর নিয়ে এসেছে। তবে ওইখানকার জাদুর কথা শুনে সাইমন ঘাবড়ে যায় এবং সাইমন বলে, ওই সফিনা যে লেভেলের জাদু জানে, তার কাছে আমি বাচ্চা শিশু, ওর দুধ খাওয়ার যোগ্য আমি, কোনোভাবেই সফিনার জাদুকে আমি বশ করতে পারবো না। তবে একটা উপায় রয়েছে, আজ থেকে 100 বছর আগে আমাদের যে জনগোষ্ঠী, তাদের একটা জাদুর হেলমেট ছিল এবং আমাদের জনগোষ্ঠীর সবাইকে যখন মারা হয় কে একজন এটা ব্যবহার করেছিল। তো ওই হেলমেটটা যদি আমি পাই, তাহলে যে কোনো শক্তিশালী জাদু আমার জন্য সেটা সহজ হয়ে যাবে এবং জাদুগুলো আমি ভালো মতো কন্ট্রোল করে তৈরি করতে পারবো। কিন্তু ওই হেলমেটটা কোথায় রয়েছে, কই রয়েছে, কিভাবে কি হয়েছে সেটা আমরা জানি না, কারণ আমাদের বংশের সাথে যখন যুদ্ধ হয় তখন এটা হারিয়ে গিয়েছে। আর আমি হচ্ছি আমার বংশের সর্বশেষ বংশধর এবং যারা ওই হেলমেট সম্পর্কে জানতো তারা বর্তমানে কবরে কঙ্কাল হয়ে শুয়ে রয়েছে, আর ওই কঙ্কালগুলো ছাড়া হেলমেটের খবর কেউ দিতে পারবে না। তো
এখন তাদের মিশন হচ্ছে ওই কবরস্থানে গিয়ে কঙ্কালদের প্রশ্ন করা এবং হেলমেটের সঠিক অবস্থান নির্ণয় করা। তো তার জন্য তো একটা জিনিস লাগবে। তো এই জন্য হলগা করে কি তার পুরনো এক্স হাজবেন্ডের বাড়িতে যায় এবং সেখান থেকে একটা লাঠি নিয়ে চলে আসে। মানে এটা একটা জাদুর লাঠি এবং তারা এমন একটা মিশনে যাবে এই লাঠিটা লাগবে। আর এই জায়গায় একটা জিনিস দেখো, হলগার যে হাজবেন্ড ও কিন্তু একবারে ভোদাই মার্কা সোজা শান্তা। তো হলগার মতো একটা বউকেও কেমনে সামলাইছে ভাই, সিরিয়াসলি মানে ওই জায়গায় জোর ঠিক অনেক বেশি আর কি, বুঝতে পেরেছো? কিন্তু এরপর যখন ওর বর্তমান স্ত্রী আসে, দ্বিতীয় স্ত্রী, আমরা দেখতে পাই এটারও হলগার চেয়ে আরো বেশি ভারবাহী। তো হলগার স্বামীকে দেখলে সিধা সাদা মনে হলে কি হবে, ডেঞ্জারাস জিনিস ভাই। তো যাই হোক, তারা আবারও লম্বা সফরে বেরিয়ে পড়ে আর রাতের বেলা তারা একটা কবরস্থানে চলে আসে। তো সবার আগে এডি কাজে লেগে পড়ে এবং সাইমন এক এক করে সেখানকার যতগুলো কঙ্কাল রয়েছে তাদেরকে জাদু দিয়ে ক্ষণিকের জন্য জাগাতে পারছিল এবং তাদেরকে প্রশ্ন করতে পারছিল, কিন্তু কেউ সঠিক জবাবটা দিতে পারছিল না। কিন্তু লাস্ট পর্যন্ত একজনের খোঁজ পাওয়া যায় যে কিনা তার মৃত্যুর সময় হেলমেটটা পরে রেখেছিল। তবে মারা যাওয়ার আগে একজন লোক এসে তার কাছে পরিচয় দিয়েছিল যে এই হেলমেটটা আমার কাছে নিরাপদে থাকবে, এটা আমি কখনোই কারো হাতে দেবো না যে এটার মিস ইউজ করবে। আর তার কাছে আমি ওটা দিয়ে দিয়েছিলাম। আর তার নাম হচ্ছে জ্যাং এবং সে হচ্ছে থেওন সদস্যদের একজন এবং রেড উইজার্ডদের অনুসারী এবং ওরা কখনো বুড়ো হয় না। তো যাই হোক, থেওন সদস্য তারপর আবার রেড উইজার্ড, এটা শুনেই তো মনে করো যে এডি ভয় পেয়ে যায়। কিন্তু কি আর করার, তার মেয়েকে ফিরে পাওয়ার জন্য বা তার মৃত স্ত্রীকে বাঁচিয়ে তোলার জন্য ওই থিওনের সঙ্গে বা ওই রেড উইজার্ডের সাথে তার দেখা করতেই হবে। মানে ওরা খুব ভয়ে ছিল যে লোকটা হয়তো ডেঞ্জারাস এবং ক্রিমিনাল টাইপের হবে। কিন্তু এরপর ওরা যখন ওই থিওন সদস্যের সাথে মানে ওই জ্যাঙ্কের সাথে দেখা করে, ওদের ধারণাই পাল্টে যায়। মানে ও খুবই ভালো একটা মানুষ, সবাইকে যথেষ্ট সম্মান করে, সবাই কেয়ার করে। মানে ওদের বংশ খারাপ হলেও ও মনে প্রাণে একজন ভালো মানুষ ছিল আমার মতো। তো যাই হোক, এরপর ওরা হেলমেটের কথা জানতে চায়, কিন্তু ও প্রথমে তেমন একটা গুরুত্ব দেয় না, কারণ এর আগেও অনেক মানুষ ওর কাছে এসেছিল ওই হেলমেটের সন্ধান নিতে। বেশিরভাগ লোককে সন্দেহ হয়েছিল এজন্য বলেনি, কিন্তু যাদেরকে বলেছিল তারা ওখানে যাওয়ার পরে কেউ আর ফেরত আসেনি। কিন্তু এরপর জ্যাং যখন জানতে পারে সে ফোর্জার সাফিনার বিরুদ্ধে বা ওদের কুচক্রের বিরুদ্ধে ওই হেলমেটটা ব্যবহার করতে চলেছে, তখন জ্যাং করে কি একটা কাগজ বের করে দেয় এবং ওদেরকে একটা পুরনো ইতিহাস শোনায়। আর সেখানেও নিজে উপস্থিত ছিল। তো সে বলে অনেকগুলো সাধারণ মানুষকে একত্রিত করে ওই জাদুর সিংহের মাধ্যমে একটা থেওন শয়তান সবার উপর একটা লাল বিষাক্ত ধোঁয়া ছেড়ে দেয় এবং তারপর এক এক করে সবাইকে নিজের কবজায় নিয়ে নেয়। আর এরাই পরবর্তী থেওনে পরিণত হয়। আর সেখানে সেদিন জ্যাঙ্কো ছিল, কিন্তু সে বেঁচে গিয়েছিল। তবে তার ভেতরে ওই থিওনের কিছুটা জাদুকরি পাওয়ার এসেছে, যেটাকে সে বর্তমানে মানুষের ভালো করার জন্য ব্যবহার করছে। তো এখন আমরা একটা জিনিস ক্লিয়ার হলাম যে এখন যে আমরা জ্যাঙ্কে দেখছি তাদের পুরো জনগোষ্ঠীকে শয়তান থেওন বানিয়ে দিয়েছিল, কিন্তু ও ভাগ্যক্রমে অর্ধেক থেওন অর্ধেক মানুষ হয়ে গিয়েছে এবং সে তার পাওয়ারটাকে ভালো কাজে ইউজ করে। তো যাই হোক, এরপর তারা করে কি জঙ্গলের ভেতরে একটা গর্তের কাছে আসে আর রশি দিয়ে সেই গর্তের মধ্যে নামার সময় তারা লম্বা রাস্তা পাড়ি দিয়ে একটা ব্রিজ দেখতে পায়, কিন্তু নিচে পানির পরিবর্তে আগুনের লাভা আমরা দেখতে পাই। তো জ্যাং ওদেরকে এই ব্রিজ পাড়ি দেওয়ার নিয়ম সম্পর্কে জানাতে গেলে সাইমনের একটা ভুলের কারণে ব্রিজটা আপনা আপনি ভেঙে যায়, কিন্তু তখনই সাইমনের চোখ আটকে যায় হলগার ওই জাদুর লাঠিতে। তো হলগা জানতো এটা একটা জাদুর টুলস, কিন্তু এটা কিভাবে ব্যবহার করতে হয়, কি কাজের, এটাও জানতো না। কিন্তু সাইমন বুঝতে পারে এটা দিয়ে এখন কিছু না কিছু করা যাবে। আর এরপর সে যখন মন্ত্রে পড়ে এবং লাঠি দিয়ে সে একটা পোর্টাল ওপেন করতে পারে, যার আরেক মাথা এই লাভার ওপারে গিয়েছে। তো এরপর খুব সহজে তারা করে কি সেই পোর্টাল ব্যবহার করে এপারে চলে আসে। আর এরপর জ্যাং করে কি একটা লকার খুলে হেলমেটটা বের করে এডির হাতে দিয়ে দেয়। কিন্তু বিপদ তোদের পিছু ছাড়ছে না, কারণ তখন জ্যাংকের যে বংশরা রয়েছে থেওন, তারা করে কি এখানে চলে আসে এবং সেখানে আরো চলে আসে একটা লুকিয়ে থাকা ভয়ঙ্কর ড্রাগন। এবং ড্রাগনটা যখন আক্রমণ করে তখন বাধ্যতামূলক থেওনরা যেহেতু পিছনে ছিল তাদের সাথে ফাইটে, আর এই সুযোগে এডিট টিমের লোকেরা বেঁচে যায়। কিন্তু এতক্ষণে হলগার জাদুর লাঠির ব্যবহারটা সাইমন কিন্তু ভালো মতোই কাজে লাগাতে পারছে এবং তারা পোর্টাল ইউজ করে সমুদ্রের তীরবর্তী একটা জায়গায় চলে আসে। আর তারপর জ্যাং করে কি সবার কাছ থেকে বিদায় নেয়। আর সে যাওয়ার পরে সাইমন করে কি তার হেলমেটটা ব্যবহার করার চেষ্টা করে, কিন্তু প্রতিবারই সে যখন এই হেলমেটটা পরে সে একটা অচেনা দুনিয়ায় হারিয়ে যায় এবং একটা মধ্যবয়স্ক লোক এসে ওকে নানান ধরনের কথা জিজ্ঞাসা করে যে তুমি কি যোগ্য, তুমি কেন এই হেলমেটটা নিয়েছো, এই সেই, মানে ওকে উল্টাপাল্টা কথা বলে দুর্বল করতে চাইছে। আর এই হেলমেটের এটাই সমস্যা, মানে যে কেউই এটাকে মাথায় দিয়ে ব্যবহার করতে পারবে না, সামান্য তারতম্য হলে ওই হেলমেটটা তার মাথায় থাকবে না। মানে অত্যন্ত শক্ত মন মানসিকতার ব্যক্তি ছাড়া এই হেলমেটকে ব্যবহার করতে পারবে না। কিন্তু সাইমনের তো এটা কন্ট্রোল করতেই হবে, তাকে শিখতেই হবে। তো সে করে কি প্রচুর চেষ্টা করতে থাকে। তো যাই হোক, এরপর প্ল্যান অনুযায়ী ফোর্জের রাজপ্রাসাদে ঢোকার জন্য ওরা একটা উপায় খুঁজে বের করে। আর সেই সময় বিভিন্ন রাজ্য থেকে মূল্যবান জিনিসপত্র নিয়ে কিন্তু কাফেলাগুলো রাজপ্রাসাদের দিকে যাচ্ছিল, মানে ওই যে যেখানে জুয়া খেলা হবে। তো ওরা সবাই করে কি একটা টার্গেট করে, মানে একটা স্থায়ী পোর্টাল খোলার ব্যবস্থা করে, মানে একটা আয়নার মধ্যে ওরা একটা পোর্টাল সেট করে দেয়। তার ফলে হবে কি ওই আয়নাটা যেখানেই থাকবে ওরা সরাসরি সেখানে ঢুকতে পারবে। আর এগুলো সব তো নেওয়া হবে কোথাও সিন্ধুকের কাছে, আর সিন্ধুকের মধ্যে কি রয়েছে সেই লকেটটা। তো ওদের প্ল্যান ওরা পোর্টাল করে ডাইরেক্ট ওই
সিন্ধুকেই ঢুকে যাবে, কারণ এগুলো সব সিন্ধুকে ঢোকানো হবে। তো যাই হোক, আজকেই কিন্তু ওই ভয়ঙ্কর খেলার আয়োজন করা হয়েছে। এখানকার জেতার পুরস্কারও অনেক বেশি, কিন্তু পরাজয়ের পরিণতি অনলি একটাই, অনেক ভয়ঙ্কর মৃত্যু। আবার এডিও ততক্ষণে তার টিম নিয়ে রাজপ্রাসাদের কাছে চলে আসে, কিন্তু তাদের কপাল খারাপ, ওই পোর্টালের ছবিটা হঠাৎ করে উপর হয়ে যায়, আর এ কারণে তারা ওই পোর্টাল দিয়ে ঢুকতে পারছিল না। তো কি আর করা যাবে, এডির এখন নতুন কোনো প্ল্যান করতে হবে। তো কোনো উপায় না পেয়ে এডি করে কি গান গাইতে গাইতে পাহারাদারদের দৃষ্টি আকর্ষণ করছিল, আর অন্যদিকে ওরা সবাই মিলে ভেতরে ঢুকে যায়। কিন্তু অল্প সময়ের মধ্যেই ওরা বুঝতে পারে এডিরা ওদেরকে বোকা বানায়নি, ওরাই বোকা হয়ে গিয়েছে। তো শুরু হয়ে যায় দৌড়াদৌড়ি, এবং আমরা দেখতে পাই সাইমনকে তখন হলগা করে কি সিন্ধুকের কাছে পাঠিয়ে দেয়, এবং হলগা একা সকল গার্ডদের মুখোমুখি হয়, এবং ফাইটটা হচ্ছে অস্ত্র তৈরির কারখানায়। তো এখানে হলগার কাছে যথেষ্ট অস্ত্র রয়েছে, সেই লেভেলের ফাইট হয়, এবং ওয়ান অফ দ্য বেস্ট ফাইট সিনস আমরা দেখতে পাই পুরো সিনেমার। আর অন্যদিকে সাইমন করে কি সিন্ধুকের কাছে আসার সাথে সাথেই পাহারাদার ওকে ধরতে যায়, এবং তাড়াহুড়ো করে যেটা করে হেলমেটটা পরে নেয়। কিন্তু এবারও বরাবরের মতো সেই ভদ্রলোকটার সামনে চলে আসে। তবে এইবার সাইমন অনেক বিপদে ছিল এবং অনেক এক্সাইটেড ছিল। অ্যাজ এ রেজাল্ট সেই ভদ্রলোকের উপর কেয়ারই করতে পারে না, ভালো ব্যবহারই করে না, এবং এক পর্যায়ে লোকটাকে ঘুষি মেরে বসে। তো তারপর সাইমন খেয়াল করে যে ওই লোকটা আসলে নিজেই, মানে ভবিষ্যতের সাইমন ওর সামনে চলে আসে, এবং যেখানে ওর দুর্বল সাইমনকে দেখতে পাবে, এবং ওটা যখন ও ডিঙে যেতে পারবে তখনই এই হেলমেটটা ব্যবহার করার সক্ষমতা অর্জন করবে। আবার ততক্ষণে হলগাঁও বাকি সব গার্ডদের মেরে ওর কাছে চলে আসে, এবং তারপর তারা দুজনে নেক্রোম্যান্সির লকেট উদ্ধার করে পালানোর সময় সোফিনা দুর্ভাগ্যবশত ওদেরকে জাদু করে বন্দি করে ফেলে, এবং একে একে তাদের সবাইকেই ধরা হয়, আর তারপর পাঠানো হয় কোথায়, খেলার মাঠে, মানে ওদেরকে মরার জন্য ছেড়ে দেওয়া হয়। তবে প্রথমে ওরা বুঝতে পারেনি যে ওরা গেমের মধ্যে ঢুকে গিয়েছে, এবং এখানে এসে ডরিক খেয়াল করে ওর জাদু কোনো কাজ করছে না, এবং ওর হাতে একটা ব্রেসলেট পরিয়ে দেওয়া হয়েছে। তো এই কারণে ওর জাদু কাজ করবে না, সাইমনের জাদুও কাজ করবে না। আর তারপর ওদেরকে উপরে আনা হয়, আর এখানে দেখা যায় ওদের মতো আরো বেশ কয়েকটা প্রতিদ্বন্দ্বী টিম রয়েছে। তো ওরা কিছু বুঝতে না বুঝতে হঠাৎ করে ঘন্টা বাজিয়ে দেওয়া হয়, এবং ধুমধাম শব্দে একটা বিশাল দেয়াল উঠে আসে, অনেকটা জিগজ্যাগ টাইপের। তো মুহূর্তের মধ্যে আমরা দেখতে পাই একটা কালো, মনে করো যে প্যান্থার বেরিয়ে এসেছে, এবং সবাইকে ধাওয়া করছিল। অলরেডি প্যান্থার কয়েকজনকে মেরে ফেলে, আর পালানোর সময় হলগা দেখে যে তার পাশে একটা বক্স পড়ে রয়েছে। তো ভাবে এখানে হয়তো অস্ত্র টস্ত্র পাওয়া যাবে, কিন্তু খুলতেই দেখা যায় যে এটা একটা আজব প্রাণী, এবং ওদের উপর আক্রমণ করে দেয়। মানে এখানকার কোনো কিছুই নিরাপদ নয়। কিন্তু সময় মতো ভাগ্যক্রমে ওই ডরিক এসে হলগাকে বাঁচিয়ে নেয়। কিন্তু হঠাৎ করেই একটা লোক এসে ওদের দুজনকে ধাক্কা দিয়ে সামনে যখন যায়, সে একটা জেলি কিউবের মধ্যে বন্দী হয়ে যায়। আবার ওই মুহূর্তে ডরিকের হাতও জেলি কিউবে আটকে গিয়েছিল, আর হাত টান দিয়ে বের করার সময় ওই ব্রেসলেটটা সেখানে আটকে যায়। মানে ওই ব্রেসলেটটা ওর নিজে চাইলে খুলতে পারবে না, নিজের হাত দিয়ে খুলতে পারবে না, বাট একটা বস্তুর মাধ্যমে খুলে গিয়েছে। তো এর ফলে কি হয়, ডরিক আবারও তার জাদুর ক্ষমতা পেয়ে যায়। আর তারপর বাকিরা সেখানে আসলে ডরিকের প্ল্যান অনুযায়ী ঘন্টা বাজার সাথে সাথে ওরা সবাই করে কি জেলি কিউবে লাফিয়ে পড়ে। তো জেলি কিউবে থেকে ওদের বের করবে কে, কিন্তু ডরিকের কাছে তো প্ল্যান বি রয়েছে। ডরিক করে কি ওখানে জেলি কিউবের মধ্যে ঢুকেই সাপের আকার ধারণ করে, আর তারপর বাইরে বেরিয়ে এসে প্রথমে মর্দা হলকাকে বের করে, আর তারপর ওদের সবাইকে বের করে আনে, এবং গেমের চক্র থেকে বেরিয়ে আসে। আর এইখানে ফোর্জের প্ল্যান ছিল কি জানো, সে পুরো যে ওই যে বড়লোক লোকদের এনেছে, তাদের সম্পত্তি তো ওর কাছে। তো ফোর্স করেছে কি সোফিনাকে পুরো সাম্রাজ্য দিয়ে ওর প্রয়োজন মতো যত স্বর্ণ সম্পদ এবং এডির মেয়ে কিনে সেখান থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু এত সহজে কেউ বেরোতে পারবে, কারণ আমাদের নায়করাও তো মুক্ত হয়ে গিয়েছে, এবং ওরা বর্তমানে ফোর্জের সম্পদের জাহাজ দখল করে নিয়েছে। তো ফোর্স তখন একটু চেষ্টা করে এডির মেয়েকে ব্যবহার করে এবারের মতো বেঁচে যাওয়ার, কিন্তু হলগা সেই সুযোগ দেয় না। তো এডি তার মেয়েকে সাথে নিয়ে জাহাজে তুলতেই সাইমন করে কি জাদু দিয়ে একটা ঢেউয়ের সৃষ্টি করে, এবং নৌকা এখান থেকে ভাসিয়ে দূরে নিয়ে যায়। ফোর্স এখানেই পড়ে থাকে, কিন্তু বেশ খানিক দূরে আসার পর আর খেয়াল করে যে শয়তানের যে বিগিনিং ডেথ, সেটা এখন পুরো মাঠ জুড়ে আক্রমণ করতে যাচ্ছে। তো এর মানে সোফিনা কি করবে, এখানে যত মানুষ রয়েছে সবাইকে থিওন বা রেড উইজার্ডে পরিণত করবে, মানে এখানে আর মানুষ থাকবে না একদম। তো তখন ওদের কাছে মনে হয় যে না, সোফিনাকে আটকানো দরকার, খালি আমরা যদি স্বার্থপরের মতো নিজেদের স্বার্থ নিয়ে চলে যাই এটা হয় না, এখানকার মানুষদেরও বাঁচাতে হবে। তো এডি তখন করে কি একটা বুদ্ধি খাটায়। এডি বলে যে এক কাজ করে জাহাজের যত স্বর্ণ অলঙ্কার রয়েছে জাদুর পোর্টালের মাধ্যমে বেলুন দিয়ে ওদের ওখানে পাঠিয়ে দিই, এবং আকাশ থেকে স্বর্ণ অলঙ্কার পড়ুক, মানে এরকমই হয়। এবং এই মধ্যে আবার এদিকে সোফিনা কাজ শুরু করে দিয়েছে। সোফিনার টার্গেট এই খেলা উপলক্ষে তো পুরা রাজ্যের মানুষ তোমার এই স্টেডিয়ামে নিয়ে এসেছে, কিন্তু ওইদিকে এডি করে কি স্বর্ণ অলঙ্কার মাঠের বাইরে ফেলে, এবং এই স্বর্ণ অলঙ্কার দেখে সাধারণ মানুষজন তখন স্বর্ণ অলঙ্কারের পেছনে ছুটতে শুরু করে, মানে স্টেডিয়াম থেকে বেরিয়ে যায়। তো এইটা দেখে সোফিনার মাথায় আগুন ধরে যায়। তো এরপর সোফিনা এবং সাইমনরা মুখোমুখি হয়। তো সোফিনা ওদেরকে আক্রমণ করে, কিন্তু সাইমন জাদুর বলয় বানিয়ে নিজেদেরকে প্রোটেক্ট করার চেষ্টা করে। আবার এই সুযোগে ডরিক করে কি একটা পাখি হয়ে বাইরে আসে, এবং রূপ পাল্টিয়ে একটা পেঁচামুখী ভাল্লুকের আকার ধারণ করে সোফিনাকে হামলা করে। কিন্তু তখন সোফিনা নিজে লড়াই না করে তার শক্তি দিয়ে, জাদু শক্তি দিয়ে একটা পাথরের ড্রাগন মূর্তিকে অস্ত্র হিসেবে ব্যবহার করে। আর এটা এত শক্তিশালী ছিল যে ড্রাগনটার সাথে ওরা পেরিয়ে উঠছিল না। তো সিচুয়েশন খুব রোস্ট হয়ে যায়, আর তখন সাইমন নিজে সোফিনার সাথে 1 ভার্সেস 1 করার সিদ্ধান্ত নেয়, এবং এখানে
আমরা দেখতে পাই সোফিনার ছিল শয়তানের হাত, সাইমনের ছিল পাথরের হাত। মানে তার অল্প জাদুবিদ্যা দিয়ে সে কিন্তু সোফিনার মতো একটা এক্সপিরিয়েন্সড জাদুকর্ণীর সাথে শক্তভাবে লড়ে যাচ্ছিল। সোফিনার ছিল হচ্ছে এক্সপিরিয়েন্স আর সাইমনের ছিল প্রচন্ড ইচ্ছা শক্তি, সে হাল ছাড়ার পাত্র নয়। তো যাই হোক এখানে সেই লেভেলের একটা লড়াই শুরু হয়, কিন্তু তারপরও লাভ হয় না। এক পর্যায়ে ওদের সবাইকে জাদুর বলয়ে বন্দী করে সোফিনা তার আসল রূপে ফেরত আসে। মানে আমরা কি জানি সোফিনার কিন্তু একটা পাওয়ার রয়েছে, সে কি করে সবাইকে ফ্রিজ করে দিতে পারে। তো সোফিনা মনে করছে যে সবাইকে আমি ফ্রিজ করে দিয়েছি, কিন্তু অ্যাকচুয়ালি এখানে কিন্তু ওরা অভিনয় করছে, ওরা ফ্রিজ হয়নি। অ্যাকচুয়ালি এডির মেয়ে যেটা করেছে সবার হাতে জাদুবন্দি ব্রেসলেটটা পরিয়ে দিয়েছিল, যেটা ফ্রিজ করতে পারবে না। এবং এখানে দেখতেই পাচ্ছ ওরা সবাই ফ্রিজ হওয়ার ভঙ্গি ধরে রয়েছে, আর সোফিনা তো বুঝতেই পারছে না যে কি হচ্ছে। আর এইভাবেই কৌশলে তারা লাস্টে সোফিনাকে একবারে মনে করো সাফারি কিরকিরা করে দেয়, মানে জিন্দা ভোগাম করে দেয়। কিন্তু এই ফাইটে যে ভয়ঙ্কর ক্ষতিটা হয় সেটা হচ্ছে হলগা মারাত্মক কালাজাদুর বিষে আক্রান্ত হয়েছে এবং অনেক চেষ্টা করা হয় ওকে বাঁচানোর জন্য, কিন্তু শেষ পর্যন্ত হলগাকে বাঁচানো যায় না। আর ওর মৃত্যুতে সবচেয়ে বেশি কষ্ট পায় এডির মেয়ে এবং এডি। আর এডির মেয়ের কষ্ট পাওয়ার কারণ হচ্ছে জন্মের পর থেকে অনেক বছর পর্যন্ত কিন্তু সে হলগার আদরেই বড় হয়েছে। মানে গর্ভধারণ ব্যতীত বাকি সবকিছু কিন্তু ওর মা হিসাবে এই হলগাই করেছে। মানে একবারে কয়েক মাসের বাচ্চা ছিল। তো এডির মেয়ের কান্না দেখে এডি করে কি তার মেয়েকে নেক্রোমেন্সের লকেট দেখায় এবং বলে এটা শুধুমাত্র একবার একজন মানুষকে বাঁচাতে পারে, আর এটা আমি উদ্ধার করেছিলাম তোমার মাকে পুনরুজ্জীবিত করার জন্য, কিন্তু তুমি এটা দিয়ে যা ইচ্ছা তাই করতে পারো, বা তুমি যেটা বলবে আমি সেটাই করব। তো তখন এডির মেয়ে হলগাকেই বাঁচানোর কথা বলে, আর এরপর লকেটটা নিয়ে একটা মন্ত্র পড়তেই হলগা চমকে ওঠে। মানে তার জ্ঞান ফিরে আসে এবং সে বিশ্বাসই করতে পারছিল না সে বেঁচে উঠেছে এবং সবাই ওকে এত চায় এত ভালোবাসে। তো এখানে মূলত কি হয়েছে, রক্তের চেয়ে আত্মার সম্পর্ক একসময় কিন্তু অনেক দামি হয়ে যায়। মানে আমরা যদি কাউকে মন থেকে ভালোবাসি স্বার্থহীন ভাবে, সে যদি ভালো মানুষ হয়, যদি ভালো জায়গায় আমরা ইনভেস্ট করি ভালোবাসাটা, তাহলে কিন্তু সে একটা আত্মীয়র চেয়ে অনেক বেশি আপন হয়ে যায়। আর এখানে সেটা হয়েছে। এডির মেয়ে কিন্তু কখনো তার মাকে দেখেনি, কিন্তু সে হলগাকে দেখেছে যে তার কেউ না, তার হলগার সাথে তার অনেক স্মৃতি রয়েছে। আর মার ব্যাপারে কি রয়েছে সেখান থেকে সে জানে যে জন্ম নিয়েছে জাস্ট মার কাছ থেকে, কিন্তু যত স্মৃতি ওর হলগার সাথে। আর এ কারণে ও নিজের মাকে বাদ দিয়ে হলগাকে বাঁচালো। তো যাই হোক এই ছিল সিনেমাটি। আমার মনে হয় সিনেমাটি তোমাদের একবারে খারাপও লাগেনি। আর এই ধরনের যদি ইন্টারেস্টিং ফ্যান্টাসি টাইপের সিনেমার তোমার যদি কোনো সাজেশন থাকে তুমি সেটা আমাকে করতে পারো। ইভেন অনেকদিন হয়ে গিয়েছে হলিউডের যে অ্যানিমেটেড 3D অ্যানিমেটেড যে সিনেমাগুলো আসে সেগুলো দেখা হয় না। তো গত 25-26 কি ভালো ভালো 3D অ্যানিমেটেড সিনেমা এসেছে, কি ফ্যান্টাসি টাইপের সিনেমা আসবে, মানে তুমি আমাকে সাজেস্ট করতে পারো। অ্যানিমে তো টুকটাক সবাই দেখো, এখন সবাই ডাউনলোড করে ফুল এপিসোডই দেখো, কিন্তু অ্যানিমেশন সিনেমাগুলো প্লাস এই ধরনের যে ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার সিনেমা রয়েছে এই টাইপ সিনেমার কোনো সাজেশন থাকলে তুমি আমাকে দিতে পারো। সেটা হতে পারে চাইনিজ, কোরিয়ান, জাপানিজ, হলিউড, ইভেন ইন্ডিয়ান। আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।